আমার হবু বর নাকি ইউনিভার্সিটির প্রফেসর। এটা শোনার পর দীর্ঘ একটা শ্বাস ফেললাম। বান্ধবী আর কাজিনদের কাছে শুনেছিলাম ভার্সিটির প্রফেসররা নাকি অনেক রাগী আর আনরোমান্টিক হয়। কে জানে কি আছে আমার কপালে। তবে মনের মধ্যে অজানা একটা ভয়ও কাজ করছে। একদম অপরিচিত একজন মানুষ, যাকে কিনা দেখিনি কখনো, তার সাথেই বিয়ে। প্রফেসর টাইপ একজনকে স্বামী হিসেবে মেনে নিতে হবে, ভাবতেই গলা শুকিয়ে কাটকাট অবস্থা। এগুলোই ভাবছি আর একা একা বিড়বিড় করতে করতে তৈরি হচ্ছি। আমি রোদেলা। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে একটু থমকালাম। নিশ্চয়ই কাঙ্ক্ষিত মানুষটি এসে গেছে। কপালের টিপখানা দিয়ে সাজ পূর্ণ করলাম। ড্রয়িং রুম জুড়ে দুই পরিবারের হাসি আড্ডায় এক মিলন মেলা সৃষ্টি হয়েছে। জাফর তালুকদার বলে উঠলেন, আড্ডা তো অনেক হলো, এবার আমার হবু বৌমাকে ডাকুন। শুভ্রর মা আমাকে পাগল করে দিচ্ছে আপনাদের মেয়েকে দেখার জন্য। কেন করব না? আমার একমাত্র ছেলের বউ হতে যাচ্ছে সে, আমারই তো দেখতে হবে তাকে। রহমান খান হাসতে হাসতে আয়শা খানকে বললেন, মেয়েকে নিয়ে এসো, ওনাদের আর অপেক্ষা করিও না। শুভ্র, কেমন আছো তুমি? শুভ্র মুস্কি হেসে বলল, জি আঙ্কেল, ভালো আছি। শুভ্রর দিকে ভুরুকুসকে তাকিয়ে তার মা বললেন, আঙ্কেল মানে? ওনারাও এখন থেকে তোমার বাবা মা, তাই বাবা মা বলেই ডাকবে, মনে থাকে যেন। শুভ্র মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে মুস্কি হেসে মাথা নিচু করে ফেলল। তখনই আগমন ঘটল আজকের মূল আকর্ষণের। হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরে শাড়ির আঁচলটা চাদরের মতো জড়িয়ে নিয়ে চুল খুলে রেখেছে রোদেলা। বাড়াবাড়ি কোনো সাজ নেই। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক আর কপালে কালো টিপ। স্নিগ্ধ সুন্দরী বাঙালি রমণী যেন। ধীর পায়ে এগিয়ে এসে সুমিষ্ট কণ্ঠে শুভ্রর বাবা মাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। শুভ্রর মা আতকে উঠে মাথা নাড়িয়ে বলতে লাগলেন, প্লিজ প্লিজ আমাদের এসব বলে ডেকো না। একটু আগে শুভ্রকেও বলেছি, এখন তোমাকে বলছি। তোমরা দুজনেই আরো একজোড়া বাবা মা পেতে যাচ্ছ, তাই সব আঙ্কেল আন্টি ডাকলে চলবে না, মা বাবা বলে ডাকবে। সবাই একসাথে হেসে উঠল। রোদেলা লাজুক হেসে মাথা নিচু করে নিল। শুভ্রর মা তাকে ডেকে বললেন, এদিকে এসো, বসো আমার পাশে। রোদেলা ধীরে ধীরে ওনার পাশে এসে বসে। তিনি রোদেলার মুখখানা দুচোখ ভরে দেখে নিয়ে তার গালে হাত রেখে আদর বুলিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, এত সুন্দর পুতুলের মতো একটা মেয়ে এখন থেকে আমার সামনেই থাকবে সবসময়। ভাবতেই আমার মন জুড়িয়ে যাচ্ছে। জাফর সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন, ও যদি সবসময় তোমার সামনেই থাকে তাহলে আমার ছেলে করবেটা কি? সবাই এবার হাসিতে মেতে উঠল। রোদেলাও মুস্কি মুস্কি হাসতে লাগলো। তখন হুট করেই তার চোখ পড়ল শুভ্রর দিকে। কিছুটা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মনে মনে বলে উঠল, আচ্ছা, উনিকে খুব চেনা চেনা লাগছে। মনে পড়েছে, কিছুদিন আগেই আমি টিভিতে দেখেছি একটা অ্যাওয়ার্ড ফাংশনে। উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেস্ট টিচার অব দ্য টাউন, রাইট? ও মাই গড, উনি আমার ক্রাশ। আমি বিশ্বাসই করতে পারছি না। তার মানে ইনি আমার হবু স্বামী? এখানে তো আর কোনো ছেলেকে দেখতে পাচ্ছি না। রোদেলা আর শুভ্রর বাবা মা নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিলেন। এদিকে রোদেলা থেকে থেকেই আর চোখে দেখে যাচ্ছে শুভ্রকে, কিন্তু শুভ্রর সেদিকে কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে, যেন তার মাঝে কোনো অনুভূতিই নেই। তখন শুভ্রর মা শুভ্রকে বললেন, তুমি রোদেলার সাথে কথা বলেছ? না। রোদেলা, তুমি একটু ওকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও তো মা। রোদেলা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায়জা নিয়ে উঠে যেতে লাগলো। শুভ্র তার পিছু পিছু চলে গেল। দেখুন, ছেলে মেয়ে দুটোকে কি দারুণ মানিয়েছে পাশাপাশি। দোয়া করি ওদের খুব সুন্দর একটা সুখের সংসার হোক। চারজনে মুগ্ধ চোখে দেখছেন তাদের ছেলে মেয়েকে। শুভ্র আর রোদেলা দোতলায় চলে গেল। শুভ্র পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে, তবে মুখে কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। শুরু থেকে এখনো পর্যন্ত নীরবতা বিরাজমান। রোদেলা এখন তার পিছু পিছু হাঁটছে, আর শুভ্র পকেটে হাত গুজে আনমনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে দেখতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পেছনের ব্যালকনিতে এসে থেমে গেল শুভ্র। শুভ্র চেয়ে আছে আকাশের পানে, আর রোদেলা চেয়ে আছে তার পানে। আচমকা সে রোদেলার দিকে তাকাতেই রোদেলা চোখ সরিয়ে নিল। হাই রোদেলা। রোদেলার বুকের ভেতরটা কেঁপে উঠল এক অজানা শিহরণে। ভালো লাগায় ভরে উঠল মন। কাপা কাপা স্বরে সে বলল, হ্যালো। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমরা কোনো ডেটে আসিনি, খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি দুজনে। সহজ স্বাভাবিক কথা শুভ্রর, কিন্তু তাও কেন যেন রোদেলা ভীষণ লজ্জা পাচ্ছে। আর শুভ্রর গলার স্বরই যথেষ্ট একটা মেয়েকে ঘায়েল করার জন্য। সেই মোহনীয় কণ্ঠে শুভ্র আবারও বলতে শুরু করলো, বাই দ্য ওয়ে, তোমার স্টাডি কেমন চলে? সঙ্গে সঙ্গেই সব লজ্জা আর ভালো লাগা উড়ে চলে গেল রোদেলার। সে তো কিছুক্ষণের জন্য ভুলেই গেছিল যে তার হবু স্বামী একটা আনরোমান্টিক কাঠখোট্টা প্রফেসর। তাই কপাল কুঁচকে বিরক্তির সুরে সে বলল, ভালো চলে? এটা কি ধরনের এক্সপ্রেশন? তার মানে তুমি ভালো করে পড়াশোনা করো না, আর তোমার পড়াশোনা ভালো লাগে না। লিসেন রোদেলা,
বিয়ের কথা ভেবে অতি উৎফুল্ল হয়ে একদম সময় নষ্ট করবে না। তোমার অবশ্যই স্টাডিতে মনোযোগ দিতে হবে। আর কাল আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, তোমার যা যা লাগে সব কালকেই কিনে দেব। তারপর বিয়ের অনেক দিন বাকি আছে, সেই সময়টাতে শুধু স্টাডি আর স্টাডি। নো ফ্রেন্ডস, নো গ্যাদারিং, কারণ এগুলো তোমার স্টাডিতে এফেক্ট ফেলবে বাজেভাবে। আমি চাই না এসবের জন্য তোমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটুক। গট ইট? এক হাত পকেটে গুজে আরেক হাত নাড়িয়ে নাড়িয়ে সিরিয়াস মুখ করে কথাগুলো বলল শুভ্র। রোদেলা চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে শুধু শুনে গেল। তারপর কথা শেষ হলে মাথা নেড়ে আলতো স্বরে বলল, কান্না পাচ্ছে তার। এত আনরোমান্টিক একজনকে সে বিয়ে করতে যাচ্ছে। মনে মনে ভাবছে, দেখে আমার হবু স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার ইউনিভার্সিটি টিচার। এত সুদর্শন চেহারাটাও বিরক্ত লাগছে দেখতে। পরের দিন রোদেলার বাড়ির সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুভ্র। রোদেলা ছুটতে ছুটতে এলো তার কাছে। তারপর শুভ্র গাড়ির দরজা খুলে ইশারা করলো তাকে বসার জন্য। সে ভেতরে গিয়ে বসতেই শুভ্র ঘুরে গিয়ে তার সিটে বসতে বসতে বলল, বেশি দেরি করবে না, আমার ক্লাস আছে, তাই ফার্স্ট ফার্স্ট শেষ করবে সব। বিরক্তি নিয়ে বলল সে। মনে মনে বিড়বিড় করছে, আসারই বা কি দরকার ছিল, বাজে লোক একটা, আমার সব আশা শেষ করে দিল। শপিং শেষে রোদেলাকে আবার বাড়িতে ড্রপ করে দিয়ে চলে গেল শুভ্র। রোদেলা বাড়িতে ঢুকেই চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো, আব্বু, আম্মু, কোথায় তোমরা? এক্ষুনি আমার সামনে এসো। আয়েশা চিন্তিত হয়ে ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? আব্বু কোথায়, ডাকো তাকে, আমার কথা আছে। রাগে ফুসফুস করছে সে। তার রাগের কারণ একেবারেই ধরতে পারছে না আয়েশা। তোর আব্বু এখন অফিসে, কি হয়েছে আমাকে বল। আম্মু, ওই লোকটাকে কিছুতেই বিয়ে করব না। মানে কি, কি বলছিস এসব? কেন করবি না? জানো আম্মু কতটা রসকসীন মানুষ এই লোক। আর তার কোনো সময় নেই এই বিয়ের জন্য। সে শুধু আমাকে একটা বিয়ের বেনারসি কিনে দিয়েছে, ব্যাস। আমি বললাম আমার আরো কিছু কেনার আছে, আরো অনেক কিছু দরকার আছে। সে বলে কোনো দরকার নেই, এটাই এনাফ। হাউ রুড! দুদিন পরে আমাদের বিয়ে, আর তার সেটা নিয়ে কোনো আনন্দ, উত্তেজনা, উৎফুল্লতা কিচ্ছু নেই। তার না আছে কোনো সময়, আর না আছে কোনো ফিলিংস। আম্মু, আমি এই বিয়ে কিছুতেই করব না। ক্যান্সেল করে দাও এই বিয়ে। অসম্ভব এই লোককে সহ্য করা। সুন্দর চেহারা ধুয়ে কি পানি খাবো নাকি? একদমে কথাগুলো বলে সে হাঁপাতে লাগলো। আয়শা মেয়ের মুখে এমন কথা শুনে কি জবাব দেবেন তা ভাবতে ভাবতেই কিছু লোক এসে ঢুকলো বাড়ির ভেতরে আর বলল, ম্যাম, আপনার পার্সেল। আমার পার্সেল? কে পাঠালো? প্রফেসর শুভ্র তালুকদার। উনি বললেন এই জিনিসগুলো আপনার কাছে পৌঁছে দিতে। আমরা তাহলে আসি ম্যাম। পার্সেলগুলো রেখে চলে গেল লোকগুলো। রোদেলা পার্সেলগুলো খুলে দেখতে লাগলো। তার বিয়ের জন্য যা যা দরকার সবকিছু আছে এখানে, কিচ্ছু বাকি নেই। সবকিছু অবাক চোখে দেখে সে তাকালো মায়ের দিকে। তিনি মুখ টিপে হাসছেন। তুমি হাসছো কেন আম্মু? হাসবো না তো কি করবো রোদেলা? তুই কিভাবে এমন একটা ছেলেকে রুট বলতে পারিস? শুভ্র আমাকে কল করেছিল, তারপর জানতে চাইলো তোর কি কি লাগবে। তুই কাল আমাকে যে লিস্টটা দিয়েছিলি সেটাই আমি ওকে দিয়েছি। ও কিছুটা শান্ত আর গম্ভীর, কিন্তু মনটা ভীষণ ভালো। শুধু এসবের জন্য বলছি না, তোর আব্বুর কাছ থেকেও অনেক শুনেছি ওর ব্যাপারে। তোর আব্বুর বন্ধুর ছেলে, তাই তোর আব্বু ওকে ছোটবেলা থেকেই চেনে। শুভ্র তোকে খুব ভালো রাখবে দেখিস। রোদেলা স্ট্যাচু হয়ে বসে আছে। তখনই ফোনে একটা মেসেজ এলো। শুভ্র মেসেজ পাঠিয়েছে, হাই রোদেলা, আমি শুভ্র বলছি। আমার ক্লাস শেষে এগুলো কিনেছি আমি তোমার জন্য। যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি আবার তোমাকে শপিংয়ে নিয়ে যাব, আর সময় হাতে নিয়ে যাব। মেসেজটা দেখে সে মুচকি হেসে মনে মনে বলল,